এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, নেত্রকোনায় এমপির উপর হামলায় এলজিআরডি মন্ত্রীর নিন্দা। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি বিষাদে পরিণত, সারা দেশে বজ্রপাতে প্রাণ গেল 14 জনের। থামছে না হামের সংক্রমণ, একদিনের রেকর্ড 1,500 আক্রান্ত, 24 ঘন্টায় 8 শিশুর মৃত্যু। যুক্তরাষ্ট্রকে সংলাপের রেড লাইন বলে দিল ইরান, শনিবারের হামলায় ট্রাম্পই ছিলেন টার্গেট, দাবি অ্যাটর্নির। আসসালামু আলাইকুম, আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভি এর মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অবশেষে বাতিল হলো এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। এখন থেকে সংসদ সদস্যরা আর বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবেন না। রবিবার জাতীয় সংসদে সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাশ হয়। এছাড়া ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাদানে নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয়ে রেশনিং পদ্ধতি থাকবে না। সংসদে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। বাংলাদেশে এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা ও এর অপব্যবহার নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই সমালোচনা ছিল। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী দল বিএনপি সরকার সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বাতিল করল। ফলে এখন থেকে এমপিদের সাধারণ নাগরিকদের মতোই শুল্ক দিয়ে গাড়ি আমদানি করতে হবে। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও বিলটি পাশে সাধুবাদ জানান। আওয়ামী লীগ সরকারের 17 বছরে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এসেছে 572টি, যার বাজার মূল্য ছিল প্রায় 5,147 কোটি টাকা। এছাড়া 2024 সালে সাবেক সংসদ সদস্যদের জন্য আরও 44টি বিলাসবহুল গাড়ি আনা হলেও শেষ পর্যন্ত তা খালাস করার সুযোগ পাননি তারা। বিশেষ করে জাপান ও সিঙ্গাপুর থেকে টয়োটা, ল্যান্ড ক্রুজার, জিপ ও প্রাডো ব্র্যান্ডের গাড়ি আনতেন আগের সংসদের এমপিরা। এছাড়া অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত সংস্থা ও বাহিনীর উপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। রোববার কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। নেত্রকোনা 5 আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফার উপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। রূপপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। রবিবার সচিবালয়ে একথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর ফলে আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে আগামী বছরের জুনে। এর ফলে রূপপুর কেন্দ্র থেকে 2027-এর জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট এবং সেপ্টেম্বর নাগাদ 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ। রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার দাবি করেন। নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সাথে সরকার যোগাযোগ রাখছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া সেনেগালে ডাকার আন্তর্জাতিক ফোরামের সফরে আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। বলেন, সফরে আফ্রিকার জ্বালানি তেল আমদানির ব্যাপারে আলোচনা হয়েছে। দুজনের গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি। আমাদের পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়।
দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় রেকর্ড 1421 শিশু আক্রান্ত হয়েছে। নতুন করে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 8 জন শিশু। এ নিয়ে গত 1.5 মাসে মোট 217 শিশুর মৃত্যু হলো। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে চলছে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। জুবায়ের প্রধানের রিপোর্ট। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। আক্রান্তদের অধিকাংশই 5 বছরের কম বয়সী শিশু। অবস্থা তো অনেক খারাপ, এই জন্য খুব ভয় লাগতো, আর ভয় লাগছেও। তারপরে এই জন্য আমরা তোরে তাড়াতাড়ি করে এই ঢাকা নিয়ে আসছি, কারণ ওই জায়গায় রাখিনি আমরা। প্রথমে আমার পাতলা পায়খানা ছিল, জ্বর ছিল, সেগুলির সাথে হামের লক্ষণ দেখে ওনারাই বলছে যে এটা হাম। তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়েছে। প্রথম ওর নিউমোনিয়া হয়েছে, নোয়াখালী সদরে ভর্তি ছিল। 6 দিন ভর্তি থাকার পর বাড়িতে রিলিজ করে দিয়েছে, সুস্থ হয়ে গেছে। বাড়িতে যাওয়ার 2-3 দিন পরে ওর আবার জ্বর, ওই যে এখানে রেশ দেখা দিয়েছে হালকা হালকা। তো আমরা কেউ বুঝতে পারি না, তবুও ভাবছি যে না, এক ডাক্তারে দেখেছে, উনি বলছে যে নিউমোনিয়া রিকভারি করতেছে। তো পরে আমরা ঢাকা নিয়ে আসছি, অবস্থা দেখি বেশি খারাপ, চোখ ফুলি অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ বলছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা দেশে দ্রুত বেড়েছে হামের সংক্রমণ। এরই মধ্যে আক্রান্ত হাজার হাজার শিশু আর মৃত্যুর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। বিশেষ করে শিশুদের জন্য দেওয়া হচ্ছে MMR ভ্যাকসিন, যা হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। এই ভ্যাকসিনটা দিতেই হবে। অনেক ভ্যাকসিন দিতে হয়, তার মধ্যে হামের ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট। আর আমরা তো বুঝে নিই আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি হামের টিকাটা না দিই, তাহলে এটা ভবিষ্যতে অনেক অর্গানে এফেক্ট করে। সময়মতো টিকা নেওয়া, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। তাই হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা। ঢাকায় কিংবা ঢাকার বাইরে অধিকাংশ বাস মালিকের নিজেদের কোনো গ্যারেজ কিংবা ডিপো নেই। গুরুত্বপূর্ণ সড়ককেই পার্কিংয়ে পরিণত করেছেন বাস মালিকরা। এমনকি সরকারি বাস টার্মিনালগুলোকেও নিজেদের সম্পত্তিতে পরিণত করেছেন তারা। পরিবহন খাতের অব্যবস্থাপনা এবং সমাধানের উপায় নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন। ক্যামেরায় ছিলেন আয়নাল আহমেদ ও মোখলেসুর রহমান। দূর থেকে দেখে মনে হতেই পারে এটি কোনো বাসের ডিপো অথবা ওয়ার্কশপ, আবার কখনো এটি আবর্জনার ভাগাড়। তবে ভুল ভাঙবে যখন জানা যায় এটি নগরীর অন্যতম বাস টার্মিনাল সায়দাবাদ। রাজধানী সায়দাবাদের এই বাস টার্মিনালটি তৈরি করা হয়েছিল যেন এখান থেকে যাত্রী সাধারণ দেশের বিভিন্ন জেলায় গন্তব্যে ছুটে যেতে পারেন। তবে অবাক করা বিষয় হচ্ছে এই বিশাল টার্মিনালটি বাস কোম্পানিগুলো ব্যবহার করছে তাদের নিজস্ব ডিপো হিসাবে। সড়ক পরিবহন আইন না মানার যে সংস্কৃতি কয়েক দশক ধরে চলছে তা এখনও চলমান, আর যার প্রভাবে নগরীর প্রধান সড়কগুলোতে জটলা বাড়ছে দূরপাল্লার বাসের। সড়ক পরিবহন আইন অনুযায়ী সকল বাস কোম্পানির নিজস্ব ডিপো বা মেরামত কারখানা থাকা বাধ্যতামূলক, অথচ নগরীর সরকারি বাস টার্মিনালগুলো বেসরকারি মালিকদের সবার নিজস্ব ডিপো হিসেবে ব্যবহার হচ্ছে। রুট পারমিট ইস্যু করা কমিটিতে মেট্রোপলিটন পুলিশের প্রধান তো আছেন, সেই সাথে অনেক উন্নয়ন সংস্থার কর্তা ব্যক্তিরাও অনৈতিক সুবিধা নিয়ে ডিপো ছাড়াই সড়কে চলার অনুমতি দিয়ে গেছেন অন্তত কয়েকশো কোম্পানিকে। অনুসন্ধান বলছে দেশে 400-র বেশি বাস কোম্পানি আছে, যার 180টি ঢাকা বিভাগে, অথচ 18টি কোম্পানি ছাড়া বাকি কারোই নিজস্ব ডিপো বা মেরামত কারখানা নেই। তাই তো নগরীর সব টার্মিনাল এখন অকেজো আর বাস ডিপোতে পরিণত। মালিকরা বলছেন অতীতে রাজনৈতিক বিবেচনায় রুট পারমিট দিয়ে পরিবহন খাতকে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় বা বিশেষ সুবিধা দেওয়ার জন্য কাউকে সঠিক নিয়মকানুন মানা হয় নাই, বা তার ওই যে ব্যবস্থাপনাটা কি
তাদের পর্যবেক্ষণ করা উচিত ছিল, করেনি। অনেক বড় কোম্পানির ডিপো আছে, আমাদের আছে, কিন্তু সেখানে অনেকের নাই, যারা খুদে মালিক বা ছোট ছোট মালিক। তো সেটা তো একদিনে হয়নি। তো এখন আমরা পরামর্শ দিয়েছি যে আপনারা মিলে 20 জনে মিলে একটা ডিপো নেন। টিআইবির গবেষণাও বলছে 168টি কোম্পানির মধ্যে শতকরা 76% পরিবহন মালিকের বাস ডিপো নেই, মেরামত কারখানাও নেই 58%। এমন পরিস্থিতির পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। যারা বাস কোনো একটা রুটে চালাতে যাচ্ছে তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের ডিপো আছে, বাস রাখার জায়গা আছে। তো এই প্রতিশ্রুতি আসলে কতটুকু বাস্তবে আছে সেটা আরটিসি কমিটি গিয়েই দেখতে হবে যে আসলে তাদের বাস রাখার জায়গা আছে কিনা, ডিপো আছে। টার্মিনাল এবং ডিপোর মধ্যে আমি বলবো অনেকটা গুলিয়ে ফেলা হয়েছে। অনেকে হয়তো বা বুঝছে না আসলে ডিপোর ফাংশন কি আর টার্মিনাল ফাংশন কি। আপনি এই জন্য টার্মিনালকে শহরের বাইরে নিয়ে যাচ্ছেন। পৃথিবীর কোথাও আসলে টার্মিনাল বাইরে থাকে না। বাস টার্মিনাল ঢাকার অভ্যন্তর থেকে সরিয়ে নিলেই কি সব সমস্যার সমাধান? এমন প্রশ্নেও নেতিবাচক উত্তর আছে বিশ্লেষকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো যশোর যাচ্ছেন তারেক রহমান। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। জেলা জুড়ে চলছে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি। এই সফরে যশোর শহরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় 200 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাসী যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। যশোরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। আমাদের যশোরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, স্বাস্থ্যসেবার যে পর্যায়ে আমাদের প্রত্যাশা করেছিলাম সেটা আসলে আমাদের ছিল না। সেইটা আমরা মনে করি যে সেটা আজকে 500 বেড হসপিটালে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের জনাব তারেক রহমান আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বৈশ্বিক জ্বালানি সংকটের ব্যাপক প্রভাব পড়েছে দেশের চা শিল্পে। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বড় একটি সময় বন্ধ থাকছে কারখানাগুলো। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চা প্রক্রিয়াজাতকরণ, কমছে চায়ের গুণগত মান। এদিকে জ্বালানি তেলের সংকটে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই বন্ধ হবিগঞ্জের এসব চা কারখানা। খোশগল্প আর আড্ডায় সময় কাটাচ্ছেন শ্রমিকরা। যেখানে একসময় দম ফেলার ফুসরত ছিল না, সেখানে এখন দিনের অধিকাংশ সময় কাটছে অলস বসে। কারেন্ট যদি না থাকে 100 শ্রমিক আমাদের বসে থাকে, কাজ করতে পারতেছি না, পাতি নষ্ট হয়ে যায়, পাতি জ্বলে যায়। 8টা থেকে 12টা পর্যন্ত কাম করছি, এখন কারেন্ট চলে গেছে, এখন বসে রয়েছি। 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে, 3-4 ঘন্টা পাতি কাটতে আমাদের পোষায়। এবার মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সতেজ ছিল চা বাগান। অন্যান্য বছরের তুলনায় কুড়িয়েও এসেছে অনেক বেশি। ফলে ভালো উৎপাদন আর লাভের আশায় ছিলেন বাগান মালিকরা, কিন্তু সেই আশায় গুড়ে বালি। বৈশ্বিক জ্বালানি সংকটে সৃষ্ট ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চা উৎপাদন। প্রতিদিনের যে শ্রমিকের যে ওয়েজেসটা আসে, এতে কিন্তু আমাদের ভর্তুকি দিয়ে দিতে হয় এবং প্রোডাকশন যা হয় এর মধ্যে কস্টিংটা বাইরে যায়। ওভারঅল এটা আমাদের একটা বিশাল বোঝা হয়ে দাঁড়াইছে টাইমলি বিদ্যুৎ না আসার কারণে। ঘন ঘন লোডশেডিং হলে আমরা কাঁচা পাতা ভালোভাবে উইদারিং করতে পারতেছি না এবং ম্যানুফ্যাকচারিং করার সময় আমাদের গুণগত মান ধরে রাখতে পারতেছি না। তথ্য বলছে জেলার বিদ্যুতের চাহিদা রয়েছে 117 মেগাওয়াট, অথচ সরবরাহ তার অর্ধেকেরও কম। এক্ষেত্রে বাগানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিতে আহ্বান জানান হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। সোলার যাতে তারা সংযোগে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের যে করণীয় আছে আমরা সেইটা খুব দ্রুতই সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। জ্বালানি সরবরাহ যদি স্বাভাবিক না হয়, যুদ্ধ যদি বন্ধ না হয়, তাহলে আসলে আমাদেরকে সবাইকে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ধৈর্য ধরা দরকার। হবিগঞ্জ জেলায় ছোট বড় মিলিয়ে 23টি চা বাগান রয়েছে। দেশের মোট চা উৎপাদনের প্রায় 22% আসে এই জেলা থেকে। এনটিভি নিউজ ডেস্ক। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে আরও 6 মাস সময় দিয়েছে
হাইকোর্ট। রবিবার এই মামলার তদন্তে গঠিত টাস্ক ফোর্স তাদের তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর এই সময় মঞ্জুর করা হয়। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের দ্বৈত বেঞ্চে দেয়া প্রতিবেদনে বলা হয়, সাগররুনি হত্যাকাণ্ড হয়েছে 2012 সালে। সেই ঘটনার তদন্ত করছে ডিবি এবং র্যাবই তদন্ত করেছে 12.5 বছর। তদন্তের ধারাবাহিকতায় প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে না, ফলে তদন্তে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এর আগেও 2 দফা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় টাস্ক ফোর্স। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের মন্ত্রী ও আমলাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 26 জুলাই দাখিল করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। যাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে তারা হলেন তৌসফিক ইলাহি চৌধুরী, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, সুলাইমান সেলিম, সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় নানক ও তাপস সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী 7 মে দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। প্রকল্প ব্যয় সাশ্রয়ী হতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বর্তমান সরকারের আমলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় সভায় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় মোট 13,445 কোটি 41 লাখ টাকার 14টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 5টি, সংশোধিত প্রকল্প 5টি এবং 4টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চট্টগ্রামে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন, ঢাকা শহর জরুরি পানি সরবরাহ প্রকল্প রয়েছে। এছাড়া 3 পার্বত্য জেলায় সীমান্ত সড়ক নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগে 5টি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়। 4 নম্বরে থিত হচ্ছেন পারভেজ হোসেন ইমন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি20তে মাঠে নামার আগে বাংলাদেশের অধিনায়ক জানিয়ে দিলেন মিডল অর্ডারে দলের পরিকল্পনা। ব্যাটিং গভীরতা বাড়ানোর আভাস দেয়া লিটন নিজের ফর্ম নিয়েও কিছুটা চিন্তিত। সোমবার দুপুর 2টায় মুখোমুখি হবে 2 দল। চট্টগ্রাম থেকে এনাম হায়দারের পাঠানো ছবিতে নিলয় মজুমদারের রিপোর্ট। টি20তে নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত অভিজ্ঞতা সুখকর নয় স্বাগতিকদের জন্য। কিউইদের মুখোমুখি হয়ে 20 ম্যাচে মাত্র 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ জয়টাও এসেছে 3 বছর আগে, সেটিও নিউজিল্যান্ডের মাটিতে। সে ম্যাচে ব্যাট হাতে 41 রান করা লিটন শেষ 2 টি20 সিরিজে পাননি বড় রানের দেখা। নিজের ব্যাটিংটা নিয়ে ভাবনা তো আছেই, সৌদি লেনক্সদের মোকাবেলা করতে ইমনকে 4 নম্বরে খেলানোর আভাস দিয়েছেন অধিনায়ক। আপাতত মিডল অর্ডারের চিন্তা ভাবনা আছে, চেষ্টা করবো যে ওই ধারাবাহিকতা ধরে রাখার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে অ্যাটাকিং মাইন্ডসেটআপে যেতে হবে, আর এবং অ্যাটাকিং মাইন্ডসেটআপে গেলে সামটাইমস আপনি ফেলিয়ার হবেন। সো টি20 ফর্মেটে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই নর্মাল, যে আপনি ফেলিয়ার হবেন সাকসেস হবেন, এইভাবেই যাবে। টি20 বিশ্বকাপের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে নিয়মিত পেসারদের বিশ্রামে রেখে সাকলাইন রিপনদের মতো খেলোয়াড়দের সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। মুস্তাফিজদের বিকল্প খুঁজে বের করতেই এ পথ বেছে নেওয়া টিম ম্যানেজমেন্টের। মুস্তাফিজ তো মুস্তাফিজই, তার জায়গায় গ্যাপ পূরণ করাটা খুবই ডিফিকাল্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা মনে রাখতে হবে যে যেদিন মুস্তাফিজ খেলবে না, সামহাও কোনো কারণে ইনজুর্ড হয়ে গেলে কোনো না কোনো প্লেয়ারকে তো খেলতে হবে। সো ওই চেষ্টাটা করেই আমরা কিন্তু এই টিমটা তৈরি করার চেষ্টা করতেছি। তো প্লেয়াররা যত গেম টাইম পাবে তারাও একটা সময় যায় ডেভেলপ করে 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 মুস্তাফিজের মতো না হলেও হয়তো তার কাছাকাছি যেতে পারবে। নবাগত খেলোয়াড়দের নিয়ে সাজানো নিউজিল্যান্ড স্কোয়াডের সম্মিলিত ম্যাচ সংখ্যা 281টি, যার মধ্যে লেগ স্পিনার ঈশ্বরদী একাই খেলেছেন 140টি ম্যাচ। স্বাগতিকদের সমীহ করলেও নিজেদের লক্ষ্য নিয়ে পরিষ্কার কিউ অধিনায়ক টম লেথাম। ওয়ানডে দলের মতোই আমাদের এই দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা হয়তো কিছুটা কম, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তারা প্রচুর ম্যাচ খেলেছে। বর্তমানে আমাদের অনেক খেলোয়াড় বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে এবং কোয়ালিটি প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফর্ম করছে। ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। প্রায় 5 মাস পর আন্তর্জাতিক টি20তে ফেরাটা জয় দিয়ে রাঙানোর প্রত্যাশায় লিটন দাসের দল। নীলয় মজুমদার, NTV স্পোর্টস ডেস্ক।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।